আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম এগ্রি র্যাপিড কুইজ সেগমেন্ট নিয়ে। আমি ইসরাত জাহান এশা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। আজকে আমরা কুইজটা করব ফিজিক্স প্রথম পত্র চ্যাপ্টার 4 এবং 5 এর উপর। চ্যাপ্টারগুলো নিউটনিয়ান বলবিদ্যা আর কাজ ক্ষমতা শক্তি। এখন সবাই তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও আর লাইভটা শেয়ার করে দাও, আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দেই। একটু তাড়াতাড়ি সবাই ফ্রেন্ডদের মেনশন করে দেই আর লাইভটা শেয়ার করে দেই, তাহলে আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করতে পারবো, যেহেতু আজকে এমনিই লেট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। প্রথম কোশ্চেন ঘাতের মাত্রা কি? ঘাতের মাত্রা কোনটি? এক নম্বর কোশ্চেনের আনসারটা একটু সবাই তাড়াতাড়ি করে ফেলি। আচ্ছা, রেদওয়ান রিফাত বলছে বি। বাকিরা একটু তাড়াতাড়ি কমেন্ট করে ফেলি। সুমন আকন্দ বলছে বি। আচ্ছা, এখানে বেশ শুধু বলছে ঘাত। আমাদের বইয়ে দুইটা আছে, একটা বলের ঘাত আর একটা ঘাত বল। দুইটাতেই ঘাত আছে। এখন আমরা কোনটা বুঝবো যে বলের ঘাত বলছে নাকি ঘাত বল বলছে? এখন যদি কোথাও শুধু ঘাত থাকে তখন আমরা সেটাকে বলের ঘাত বলবো, ঘাত বল বলবো না। শুধু ঘাত থাকলে আমরা সেটাকে বলের ঘাত বলবো। বলের ঘাত কি? বলের ঘাত ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি? m ইন্টু ভি ডেল m ইন্টু ভি হবে। আচ্ছা, m গিয়ে ভর আর ভি বেগ। তাহলে ভরবেগের কি একক কোনটা? ভরবেগের একক ms ইনভার্স 1। এখন একক যদি এটা হয় তাহলে মাত্রা কোনটা হবে? মাত্রা ভরবেগের একক কেজি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা যদি একক হয়, এটা একক, এটার মাত্রা কি হবে?
ml t ইনভার্স 1, কেজিকে আমরা মাত্রাতে হচ্ছে m লিখি, মিটারকে হচ্ছে আমরা l লিখি লেন্থ হিসেবে, আর s কে হচ্ছে আমরা t লিখি। তাহলে s এর উপর যেহেতু ইনভার্স আছে t ইনভার্স 1 হবে। তাহলে আমাদের কি হলো, মাত্রা কি হচ্ছে ml t ইনভার্স 1। আচ্ছা, এটা হচ্ছে বলের ঘাতের একক। আর এই যে ঘাত বলটা যে আমরা বললাম, আমরা আরেকটা বলছি যে ঘাত বল। এই ঘাত বলটা কি? এই ঘাত বলটা হচ্ছে আমরা এটাকে বলই বলতে পারবো, কারণ এটা হচ্ছে খুবই অল্প সময় ধরে হচ্ছে একটা বড় বলের উপর প্রযুক্ত করা হয়, সেটাকেই হচ্ছে আমরা ঘাত বল বলি। তো এটাকে আমরা ঘাত বলের জায়গায় বলও বলতে পারি। তো ঘাত বলের একক কি? ঘাত বলের একক হচ্ছে নিউটন। ঘাত বলের একক হচ্ছে নিউটন। এখন এটার হচ্ছে তোমার মাত্রা কি হবে? এটার মাত্রা হচ্ছে ml t ইনভার্স 2। তো দুইটা হচ্ছে দুই রকম হচ্ছে, বলের ঘাত হচ্ছে ml t ইনভার্স 1, আর ঘাত বল বললে হচ্ছে ml t ইনভার্স 2। এই দুইটা একটু হচ্ছে আমরা মনে রাখবো যে ঘাত বল বললে আমরা কি বলবো, আর বলের ঘাত বললে আমরা কি বলবো। বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, আর ঘাত বলকে আমরা হচ্ছে বলও বলতে পারি এক প্রকার। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরের কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেন হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগে চলমান 20 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় দণ্ডায়মান 5 কেজি ভরের একটি অপর বস্তুকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটি 0.4 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলে প্রথম বস্তুটির ভরবেগ কত? প্রথম বস্তুটির ভরবেগ বলছে। আমরা 2 নম্বর কোশ্চেনটা একটু আনসার করে দিই সবাই। সবাই একটু তাড়াতাড়ি আনসার করে দাও যে কি হবে এটা। এখানে ভরবেগের পরিবর্তন চাইছে। আচ্ছা, অনেকে বলতেছে এটার আনসার 2। হ্যাঁ, এটার আনসার হচ্ছে 2। এখন এটা আমরা কিভাবে করব? ভরবেগের পরিবর্তন বললে হচ্ছে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে শর্টকাট। ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে এখানে আমাদের কি চাইছে? যে প্রথম বস্তুটার ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। তাইলে এখানে হচ্ছে আমরা প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, আচ্ছা আমরা যদি ডেল p1 বের করি তাহলে কি হবে? ডেল p1 ইকুয়াল টু p2। এখন p1 কি? m1 v1 m2 v2। তাহলে হচ্ছে m2 কি দেওয়া আছে? m2 এখানে m2 দেওয়া আছে হচ্ছে 5 কেজি। এটা হচ্ছে m2, এটা হচ্ছে m1। m2 হচ্ছে 5 আর v2 হচ্ছে কত? v2 বলছে 0.4। তাহলে আসছে কত? 2। আমরা এটাকে হচ্ছে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এই শর্টকাট ছাড়াও হচ্ছে আমরা অনেক বড় করে করতে পারি। তো সবাই একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখো। এরপর হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? এটা হবে মধ্যবর্তী। সবাই একটু 3 নম্বর কোশ্চেনটা আনসার করে ফেলি।
আচ্ছা, অনেকে এটার আনসার হচ্ছে 180 ডিগ্রি বলতেছো। আচ্ছা, এবার হচ্ছে এটার আনসার 180 ডিগ্রি। এটার হচ্ছে আমরা একটু ব্যাখ্যা দেখি। ক্রিয়া বল যদি এদিকে ক্রিয়া করে, প্রতিক্রিয়া বল হচ্ছে তার বিপরীত দিকে ক্রিয়া করবে, তার মানে মাঝখানের কোণটা হচ্ছে 180 ডিগ্রি। যেমন অন্যভাবে দেখাতে পারি, ধরো এই মেঝের উপর হচ্ছে একটা বক্স রাখা হয়েছে, এই বক্সটা মেঝেতে যে বলটা দিবে, এই মেঝে হচ্ছে তার বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করবে, এটাই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল। তাহলে দুইটা বলের মধ্যবর্তী কোণ কত হবে? দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি হবে। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সবাই একটু এটার আনসার তাড়াতাড়ি দিয়ে দাও। একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, কৌণিক বেগ কত? সবাই একটু 4 নম্বরের আনসার দিয়ে দেই। হাসান হাবিব বলছে 4 এর এ। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন সলভ করি। একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, কৌণিক বেগ। আচ্ছা, বেগ বলতে আমরা কি বুঝি? বেগ বলতে ভি বুঝি, এটা হচ্ছে রৈখিক বেগ। আর রৈখিক বেগ হচ্ছে ওমেগা ইন্টু আর, ভি ইকুয়াল টু ওমেগা আর। মানে কৌণিক বেগের সাথে আমরা যখন একটা ব্যাসার্ধ গুণ করব বা আর গুণ করব, তখন আমরা সেটাকে রৈখিক বেগ বলতে পারি। তো এখানে আমরা আচ্ছা কিছু হচ্ছে রৈখিক আর কৌণিকের হচ্ছে কনভার্সন একটু দেখে নেই। কৌণিকে আমরা যেটাকে হচ্ছে আলফা বলি, রৈখিকে আমরা সেটাকে হচ্ছে এ দেই। এটা হচ্ছে কি ত্বরণ। রৈখিকে আমরা যেটাকে ত্বরণ বলি, কৌণিকে হচ্ছে আমরা সেটাকে কৌণিক ত্বরণ বলি। রৈখিকে আমরা যেটাকে হচ্ছে বল বলি, কৌণিকে হচ্ছে আমরা সেটাকে হচ্ছে আচ্ছা বল দিয়ে আমরা কি জানি যে F ইকুয়াল টু ma, এটা হচ্ছে আমাদের রৈখিক বল। তাহলে কৌণিক বল কি হবে? কৌণিক বল হচ্ছে m সমান আমরা জানি যে I, আর এতে হচ্ছে এ দিয়ে আমরা ত্বরণকে হচ্ছে আমরা কৌণিকে নেই যে আলফা, I আলফা। এখন হচ্ছে আমরা এই ম্যাথটা হচ্ছে আগে করি যে কৌণিক বেগ সমান কত। কৌণিক বেগ সমান আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2π/t। এখানে এই সূত্রটা একটু ভালো করে দেখবা, যখন আমি বড় হাতে টি দিব তখন এটা ঠিক আছে, যখন আমি 2π বাই ছোট হাতে টি দিব তখন হচ্ছে পাশে একটা n গুণ করতে হবে। এই n/t মানে হচ্ছে এই বড় হাতের টি। এটা একটু সবসময় খেয়াল রাখবা যে কখন হচ্ছে বড় টি হবে আর কখন হচ্ছে ছোট টি হবে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু বলছে 30 বার করে ঘুরতেছে, তাহলে n এর মান কত হচ্ছে? n এর মান 30 হচ্ছে, 2π × 30। ছোট হাতের টি এর মান কত বলছে? যে প্রতি মিনিট বলছে। 1 মিনিট সমান কত? 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 60 টু 2 আর শেষ হচ্ছে পাই। তাহলে এটার আনসার হবে এ, পাই রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। স্থির অবস্থা থেকে 30 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, বলটির পরিমাপ কত? এখানে হচ্ছে আমাদের বল বের করতে বলছে, F বের করতে বলছে। সবাই একটু 5 নম্বরের আনসার করে দেই। রেদওয়ান রিফাত বলছে এ, তানিশা তাবাসুম বলছে এ। আচ্ছা, এটা হচ্ছে আমরা করে নেই, তারপর হচ্ছে আমরা এটার আনসার বলতে পারবো। ফিজিক্স না করে কিন্তু আনসার বলা যায় না। আচ্ছা, যেহেতু আমাদের বল বের করতে বলছে, বল সমান আমরা কি জানি? F ইকুয়াল টু ma। এখানে দেখো কোথাও হচ্ছে ত্বরণ নাই, সব জায়গায় কি দেয়া আছে? বেগ দেয়া আছে আর হচ্ছে সময় দেয়া আছে।
তাহলে আমরা ত্বরণকে কি বলতে পারি? ত্বরণ হচ্ছে বেগ বাই সময়, আর বেগকে আমরা কি লিখতে পারি? বেগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে এখানে কি দেয়া আছে? বেগ দেয়া আছে m * v / t, বা এখানে হচ্ছে আমরা ডেল ভি বলি, কারণ হচ্ছে আমরা a কে সব সময় v - u / t লিখি। তো এই v - u কে হচ্ছে আমরা ডেল ভি লিখতে পারি। তাহলে দেখো m কত দেয়া আছে? m দেয়া আছে 30 কেজি ইনটু v দেয়া আছে 15, t হচ্ছে 3। তাহলে কত আসছে? 150। অনেকে হচ্ছে এটার আনসার এ বলছে, তারা হচ্ছে ভুল ছিল। হ্যাঁ, আসান হাবিব, এটার আনসার হচ্ছে 150, রেদওয়ান রিফাত 150। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি গাড়ি 25 মিটার ব্যাসার্ধের একটি বাঁক 20 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করলো। গাড়িটির কেন্দ্রমুখী ত্বরণ কত? কেন্দ্রমুখী ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে। এখানে ত্বরণ মানেই হচ্ছে আমরা এ দিয়ে প্রকাশ করি। যদি আমাদের কৌণিক ত্বরণ বলতো, কৌণিক ত্বরণকে হচ্ছে আমরা আলফা দিয়ে প্রকাশ করতাম। আচ্ছা, এখন সবাই 6 নম্বর কোশ্চেনটার একটু আনসার করে দাও। আচ্ছা, ডেল ভি। আচ্ছা, এখানে যে ডেল ভি লিখলাম এটা হচ্ছে, দেখো আমরা কি জানি যে F = ma। এখানে a কি? ত্বরণকে আমরা কি বলতে পারি? বেগ বাই সময়। তো বেগকে আমরা v দিয়ে লিখি আর t, আর এই ত্বরণটাকে আমরা, এই বেগটা কি? শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ কত থাকে? শেষ বেগ হচ্ছে v - u / t। তো এই শেষ বেগটাকে হচ্ছে আমরা, দেখো v - u, শেষ বেগ মাইনাস আদি বেগ মানে কি? বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন বা কোনো কিছুর পরিবর্তন বলতে আমরা হচ্ছে ডেল দিই। কোনো কিছুর পরিবর্তন বলতে আমরা ডেল দিই। যেহেতু হচ্ছে এখানে তোমার বেগের পরিবর্তন বলছে, তাই আমরা ডেল ভি দিছি ডিভাইডেড বাই টি। এই কোশ্চেনটায় তুমি যে এটা হচ্ছে v এর মান, v বলতে হচ্ছে 15 আর u হচ্ছে 0, তাহলে v - u = 15 - 0। তো এটাকেই হচ্ছে আমি ডেল v = 15 লিখে ফেলছি শর্টকাটে। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ছয় নাম্বারটা একটু সবাই আনসার করে দাও। আচ্ছা, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র আমরা কি জানি? a = v²/r। এখানে দেখো v বলছে এই যে 20 মিটার পার সেকেন্ড বেগ, 20 মিটার পার সেকেন্ড স্কয়ার করতেছি আমরা যেহেতু, তাহলে হচ্ছে দুইটা গুণ দিব 20 × 20, কারণ হচ্ছে আমরা এখানে তোমার দেখো 20 × 20 লিখলে হচ্ছে আমাদের এটা ক্যালকুলেশন করতে ইজি হয়। যদি আমরা 20 স্কয়ার লিখি তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে একটু মানে কঠিন লাগে। বলতে গেলে হচ্ছে অনেকে অনেক সময় হচ্ছে এই স্কয়ারটা যে দিছি, বা অনেক সময় যে আমরা √3 দেই, কিউব দেই, এগুলো হচ্ছে আমরা ভুলে যাই, যে উপরে কোনো পাওয়ার দিলে আমরা ভুলে যাই। তো ওই উপরে যে পাওয়ারটা থাকবে ওইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা লিখে ফেলবো, তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশনে ইজি লাগবে আর আমরা ভুলবো না, তাহলে হচ্ছে ম্যাথটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আচ্ছা, এখানে আর কত আছে? আর হচ্ছে 25। তাহলে দেখো 20 20 গুণ করলে কত হচ্ছে? 400 ডিভাইডেড বাই 25, আনসার হচ্ছে 16। তাহলে এটা আনসার কত আসবে? এটা হচ্ছে 16 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। আমরা এই ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় এককগুলো খেয়াল রাখবো। অনেক জায়গায় হচ্ছে দেখবা যে 16 মিটার পার সেকেন্ড দিয়ে দিছে, আবার 16 মিটার
16 মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে দিছে। সামনের ম্যাথ অঙ্কগুলো খুবই মানে একদম সেম থাকবে, কিন্তু লাস্টে গিয়ে এককগুলো হচ্ছে ভুল করে দিবে। একটা হচ্ছে মানে এককটা জাস্ট এভাবে চেঞ্জ করে দিবে, সামনে ঠিক রাখবে, এককটা চেঞ্জ করে দিবে। তো তখন হচ্ছে এটা দেখে দেখে আনসার করতে হবে যে একক ঠিক আছে কিনা। একক যেখানে ঠিক থাকবে আমরা সেটাই আনসার দিব। তাহলে এটা আনসার কি ছিল? 16 মিটার পার স্কয়ার। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান একটি কণার কৌণিক ভরবেগ হচ্ছে l, কৌণিক ভরবেগ l, কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ করলে হচ্ছে, এবং গতিশক্তি কত করছে? অর্ধেক। কম্পাঙ্ক কত করছে? দ্বিগুণ। ওমেগা হচ্ছে দ্বিগুণ করছে, গতিশক্তি হচ্ছে অর্ধেক করছে। তাহলে নতুন কৌণিক ভরবেগ কত? এটা একটু সবাই আনসার করে দেয়। নতুন কৌণিক ভরবেগ কত? আচ্ছা, আমরা গতিশক্তির যে সূত্রটা জানি, আগে হচ্ছে আমরা রৈখিক দিয়ে করব, তাহলে হচ্ছে আমাদের খুবই ইজি লাগবে, কারণ রৈখিক আর কৌণিক সব সেম, জাস্ট একটু ডিফারেন্স। আচ্ছা, রৈখিকে কি? হাফ এম ভি স্কয়ার, আর কৌণিকে কি? কৌণিকে হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। আর এখানে কি বলছে? এখানে ভরবেগ বলছে, ভরবেগ দিয়ে দিছে। আর এখানে কি আছে? ভর ইনটু বেগের বর্গ। তাহলে এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি না? ভর ইনটু বেগ। তাহলে ভরবেগকে এখানে কি দিয়ে প্রকাশ করছে? এল দিয়ে প্রকাশ করছে, এল ওমেগা। তাহলে হচ্ছে আমরা এটা পাই যে ই ইকুয়াল টু হাফ এল ওমেগা। এখন হচ্ছে এই সম্পর্কগুলো যখন যাবে যে একটার ভরবেগ দ্বিগুণ করছে, আরেকটার গতিশক্তি দ্বিগুণ করছে, এরকম করে হচ্ছে পরবর্তীটা চাইতেছে। তো এরকম চাইলে হচ্ছে আমরা করতে পারি যে শর্টকাটে যে সূত্রটা পাবো, এই যে এই সূত্রটা পাইছি, এই সূত্রটাকে হচ্ছে দেখো এখানে সম্পর্কে নিয়ে আসবো। এই ইকের সাথে এল ডব্লিউ সম্পর্ক কি? সমানুপাতিক। এখন দেখো এই সমানুপাতিক করার পরে যে কম্পাঙ্ক কত গুণ করছে? কম্পাঙ্ক হচ্ছে দ্বিগুণ করছে। আর গতিশক্তি কত করছে? গতিশক্তি হচ্ছে হাফ করছে। এখানে যেহেতু আমরা ইকে 1 ইকে 2 লিখতেছি না, তাই হচ্ছে আমরা এগুলো লিখবো না, জাস্ট হচ্ছে আমরা সংখ্যাগুলো বসাবো। দেখো গতিশক্তি কত করছে? গতিশক্তি হচ্ছে অর্ধেক করছে। কম্পাঙ্ক কত করছে? কম্পাঙ্ক হচ্ছে দ্বিগুণ করছে। এখন চাইছে কি? এলটা চাইছে, এল এর মান। তাইলে দেখো এই 2টা তো এখানে গুণ আকারে আছে, এই পাশে চলে আসলে কি হবে? ভাগ হবে। হাফ ইন্টু 1/2 ইকুয়াল টু এল। তাহলে এল কত হচ্ছে? 1/2, মানে এটা হচ্ছে L2, L2 এর মানে হচ্ছে 1/2। তাহলে এখানে ইনটু L1, তাহলে এটা आंसर কি আসবে? L1 ডিভাইডেড বাই 2, সরি 4, L1 ডিভাইডেড বাই 4। তাহলে এটার आंसर A আসছে L/4। আচ্ছা, এটা একটু আবার বুঝাই। আমরা জানি যে গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে m কে হচ্ছে আমরা i দিয়ে লিখি কৌণিকের ক্ষেত্রে, v কে হচ্ছে ওমেগা স্কয়ার দিয়ে লিখি, হাফ। তাহলে এখানে হচ্ছে আমাদের কোশ্চেনটা চাইছিল কৌণিক ভরবেগ, ভর ইনটু বেগ চাইছিল। তো এটাকে হচ্ছে আমরা ওমেগা ইনটু ওমেগা লিখতে পারি। এটার মান দিয়ে দিছে, বলছে যে এটাকে l ধরে করতে। আচ্ছা, আমাদের l এর মানটা বের করতে বলছে, মানে L2 এর মানটা বের করতে বলছে আমাদের, L2। তাহলে আমরা Lটাকে একপাশে রাখলাম, Lটাকে একপাশে রাখলে কি হয়? 2ek ডিভাইডেড বাই ওমেগা। যখন আমরা কোনো কিছুর সম্পর্ক নির্ণয় করব, তখন হচ্ছে এই ধ্রুবকগুলোকে আমরা নিব না, এই ধ্রুবকগুলোকে না নিয়ে আমরা করব। তাহলে দেখো যে L এর সাথে সমানুপাতিক কি আসছে? ek বাই ওমেগা। তাহলে কি বলছে? গতিশক্তি কত গুণ বলছে? গতিশক্তি বলছে অর্ধেক করতেছে।
আর কি কম্পাঙ্ক কত বলছে, কম্পাঙ্ক বলছে দ্বিগুণ করতেছে, তাহলে 2 হচ্ছে উল্টায় যাচ্ছে, উল্টায় গেলে 1/4। তাহলে আমরা L2 যদি 1/4 পাই, তাহলে L1 হচ্ছে এই পাশে গুণ থাকবে, তাহলে L/4, এটার আনসার কত হবে? L/4, এটার আনসার L/4। আচ্ছা, এবার আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। 100 কেজি ভরের একটি লিফট 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামছে, মানে কি লিফটটা হচ্ছে, এটা লিফট ছিল, লিফটটা হচ্ছে নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো হচ্ছে 60 কেজি ভরের একজন ব্যক্তি কত বল অনুভব করবে? লিফটটা উপরে ছিল, উপর থেকে হচ্ছে নিচের দিকে নামতেছে, তো ব্যক্তিটা হচ্ছে কি ধরনের বল অনুভব করবে? আর ব্যক্তির ভর কত দেয়া আছে? ভর দেয়া আছে 60 কেজি। সবাই একটু এটা আনসার দিয়ে দেই। আহমেদ শাকিল বলছে 8 সি। আচ্ছা, বলের ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু ধরবো তখন হচ্ছে ধরো এ ত্বরণে হচ্ছে কোনো বস্তু যদি উপরের দিকে উঠে, লিফট এ ত্বরণে যদি উপরের দিকে উঠে, তখন হচ্ছে আমরা এটাকে ধরবো যে F = উপরের দিকে উঠতেছে। তখন হচ্ছে আমরা এটা প্লাস করে দিব, যখন উপরে উঠবে তখন প্লাস, যদি এ ত্বরণের নিচের দিকে নামে তখন এটা হচ্ছে মাইনাস হবে। আর যদি এখানে বলতো যে এ মন্দনে উপরে উঠতেছে, মন্দন বললে এটা হইতো এ মন্দন বলে এটা হইতো, আর যদি এ মন্দনের নিচে নামতেছে বলতো তখন হচ্ছে মাইনাস হতো। যদি নিচে বলে, এ ত্বরণে উপরে বললে হচ্ছে প্লাস, আর এ মন্দনে উপরে বললে হচ্ছে প্লাস হবে। যখন এ ত্বরণে নিচে নামতেছে আর যখন এ মন্দনে নিচে নামতেছে তখন হচ্ছে মাইনাস হবে। অনেকে হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার না, আমি একটু আবার লিখে দেই। ধরো একটা লিফট, এই লিফটে হচ্ছে একজন ব্যক্তি আছে, একবার হচ্ছে নিচে নামতেছে আবার হচ্ছে উপরে উঠতেছে, ঠিক আছে? তখন এই লিফটের ক্ষেত্রে এ ত্বরণে উপরে উঠলে F = m × g + a, এইটাই হচ্ছে এ মন্দনে নিচে নামবে, মানে যখন ত্বরণে উপরে উঠবে আর মন্দনে নিচে নামবে তখন সূত্রটা সেম হবে। এ ত্বরণে যখন নিচে নামবে তখন হচ্ছে মাইনাস হয়ে যাবে, জি থেকে মাইনাস হয়ে যাবে। এখন এ ত্বরণে, এ মন্দনে উপরে উঠলে সেম, একবার কি এ ত্বরণে উপরে উঠতেছে F = m × g + a, আর যখন এ মন্দনে নিচে নামবে তখন হচ্ছে F = m × g + a, তখন হচ্ছে প্লাস হবে যখন ত্বরণে উপরে উঠবে আর মন্দনে নিচে নামবে। আর যখন ত্বরণে নিচে নামবে আর মন্দনে উপরে উঠবে তখন হচ্ছে মাইনাস হবে। এটা একটু মনে রাখবা, ত্বরণে উপরে আর মন্দনে নিচে হলে প্লাস, ত্বরণে নিচে আর মন্দনে উপরে হলে হচ্ছে মাইনাস হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আনুভূমিক দিকে গতিশীল 2 কেজি ভরের একটি লৌহ গোলক 5 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে হচ্ছে ধাক্কা খাচ্ছে। ধরো এটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে মাটি, এখানে হচ্ছে একটা কি বলছে
গোলক আছে, এই গোলকটা হচ্ছে এইভাবে গিয়ে লম্বভাবে ধাক্কা খাচ্ছে, এই দেয়ালের সাথে এখানে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে আবার হচ্ছে কত মিটার, আবার এদিকে চলে আসছে 3 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে বিপরীত দিকে চলে আসছে, বিপরীত দিকে ফিরে গেল। বলের ঘাত কত? 5 মিটারে হচ্ছে ধাক্কা খাইছে, 5 মিটারে এদিকে গেছে, আর 3 মিটারে হচ্ছে বিপরীত দিকে ব্যাক করছে। এখন বলছে বলের ঘাত কত, এটা হচ্ছে একটু সবাই আনসার করে দেই। নাইন বি, ওকে, খান মাহাদি বলছে 9B, আহমেদ শাকিল বলছে 9B। আচ্ছা, বলের ঘাত সমান আমরা কি জানি? বলের ঘাত সমান জানি যে ডেল পি বা ভরবেগের পরিবর্তন বা ডেল এম ভি, এটাকে আমরা লিখতে পারি এম ডেল ভি। দেখো এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত দিকে যাচ্ছে, যদি এটা একই দিকে যাইতো তাহলে হচ্ছে প্লাস মাইনাস হয়ে যেত, সম্পূর্ণ বিপরীত দিকে যাচ্ছে বলে বলের ঘাতের সূত্র কি হবে? ভি প্লাস ইউ, জে ইকুয়াল টু এম ইন্টু ভি প্লাস ইউ, এটা হচ্ছে বলের ঘাতের সূত্র হবে। এখন দুইটা ভরবেগকে যুক্ত করে দেই, ভর হচ্ছে 2 আর বেগ দুইটাকে হচ্ছে যুক্ত করে দেই। বেগ কত? একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 3, 5 আর 3 যোগ করলে হচ্ছে 8 হবে, তাহলে 8 দুগুণ হচ্ছে 16। হ্যাঁ, যারা হচ্ছে 16 আনসার বলছো তাদের আনসারটা হয়েছে। এবার হচ্ছে আমরা 10 নম্বর কোশ্চেনে চলে যাই। নিম্নের কোনটির উপর বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে না? জড়তার ভ্রামককে আমরা আই দিয়ে প্রকাশ করি। জড়তার ভ্রামক কার উপর নির্ভর করে না? সবাই 10 নম্বরটা একটু আনসার করে দেই। তানিশা তাবাসসুম বলছে বি, কৌণিক বেগ। আহমেদ শাকিল বলছে সি। হ্যাঁ, দুইটাই হচ্ছে কারেক্ট, কৌণিক বেগ এবং মাত্রা, এই দুইটার উপরে হচ্ছে জড়তার ভ্রামক নির্ভর করে না। কোন দুইটার উপর জড়তার ভ্রামক নির্ভর করে না? কৌণিক বেগ এবং মাত্রা, এই দুইটার উপর জড়তার ভ্রামক নির্ভর করে না। নেক্সট কোশ্চেন, একটি দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার হলে এর প্রান্তের রৈখিক বেগ কত? আচ্ছা, এখানে কি চাইছে? রৈখিক বেগ চাইছে। রৈখিক বেগ সম্পর্কে আমরা কি জানি? যে ভি। আর রৈখিক বেগ আর কৌণিক বেগের সম্পর্ক কি বলছিলাম আমরা? কৌণিকের সাথে হচ্ছে আর গুণ করে দিলে আমরা সেটাকে হচ্ছে রৈখিক হিসেবে পেয়ে যাই। এটা হচ্ছে কৌণিক আর এটা হচ্ছে রৈখিক। আচ্ছা, আর রৈখিক সম্পর্কে আমরা কি জানি? 2π/t ইন্টু আর। পাই এর মান তো আমরা জানি, 2π এভাবেই থাক। টি কত? সেকেন্ডের কাটা 60 সেকেন্ড ইন্টু আর কত বলছে? এটা সেন্টিমিটার বলছে, এটাকে হচ্ছে আমরা মিটারে নিয়ে যাই। যেহেতু হচ্ছে এখানে আমাদের সবগুলো আনসার কি মিটারে আছে, তাই এটা হচ্ছে আমরা মিটারে নিয়ে যাব। 18 10^2। এখন হচ্ছে এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসে? 30। এখানে পাই এর মান আমরা কত জানি? 3.1416। 3 নং 27, 28 ধরা যায় মোটামুটি না, এখানে হচ্ছে আমরা 26 ধরতে পারি। দেখো 3 কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে আমরা কত? 27 পাই। তো এখানে হচ্ছে 3 এর কি বেশি আছে, তো এটাকে আমরা 3.2 ধরবো। 3.2 ধরে হচ্ছে গুণ করব। 3.2 ধরে গুণ করলে কত আসে? 9 × 18, 8 হাতে এসে 1,
3 নং 27 28। ও আচ্ছা, এটা হচ্ছে 28 আসতেছে। ওকে, তাহলে আমরা এখানে 9.1 ধরতে পারি, 1 বা 2, 9.2 ধরি। 9.2 এর সাথে হচ্ছে 18 গুণ দিব। এটা হচ্ছে পাইয়ের সাথে কাটাকাটি, 13 আর পাইয়ের সাথে কাটাকাটি করছি। টু পাই বাই 60 ইন্টু 18, 36। আর এখানে তো মিটারে নিলাম, এখানে হচ্ছে 0 আছে, আর এটা হচ্ছে নিচে চলে আসলে হচ্ছে 100 হয়। তো দেখো 6 আর পাই হচ্ছে গুণ করব। পাইয়ের মান কত? 3.1416। আমরা হচ্ছে এখানে 3.2 ধরবো। 3.2 ধরলাম, এরপর হচ্ছে কি 6 গুণ করে দিব। 6 দুগুণে 12, 1 18 19। দেখো এখানে কত আছে? 100 আছে, আর এখানে হচ্ছে 0, তার মানে কি 1000 আছে, 10 ইনভার্স 3 হিসেবে আছে। তাহলে এটাকে 9.2 ইন্টু 10 ইনভার্স 3। আনসার কত আসবে? 1.9 ইন্টু 10 ইনভার্স 3। 10 ইনভার্স 3 কোথায়? আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে 19 দিছি, আমাদের আনসারটা কত আসছে? 19.2 ইন্টু 10 ইনভার্স 3। দেখো এখানে কোথাও হচ্ছে 10 ইনভার্স 3 নাই, কোথাও হচ্ছে এখানে 10 ইনভার্স 3 আছে, 3 আছে, কিন্তু এখানে সামনের আনসারটা মিলতেছে না। তো আমরা কি করব? তো এটাকে হচ্ছে আমরা আরেকটা দশমিক হচ্ছে সামনে নিয়ে আসব, 1.92 ইন্টু 10 ইনভার্স 2। দেখো এখন হচ্ছে এক নাম্বারটার সাথে একদম মিলে গেছে, 1.9 ইন্টু 10 ইনভার্স 2। যখন দেখবা যে আমাদের আনসারের সাথে ইনভার্সগুলো মিলতেছে না, তখন হচ্ছে দশমিকগুলোকে আগে পরে নিয়ে হচ্ছে ইনভার্স মিলায় তারপর হচ্ছে আনসার করবা। এবার আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। জড়তা পরিমাপের একক কি? জড়তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জড়তাকে হচ্ছে আমরা ভরের মাধ্যমে প্রকাশ করি, ভর। তাহলে ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। তাহলে এটার আনসার হচ্ছে বি। নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত? সেকেন্ডের কাঁটা বলছে, কৌণিক বেগ চাইছে। কৌণিক বেগ মানে কি? ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। আচ্ছা এখানে হচ্ছে আমরা টি কিভাবে মানে কিভাবে বসাবো? এখানে যেহেতু সেকেন্ডের কাঁটা বলছে, অনেকে কি করবে যে টি ইকুয়াল টু 1 সেকেন্ড লিখবে, কিন্তু এটা হচ্ছে ভুল, কারণ আমাদের যে 1 মিনিট লাগে পুরাটা ঘুরতে, 60 সেকেন্ড প্রয়োজন। তো এখানে কি হবে? টি ইকুয়াল টু 60 সেকেন্ড, 2 পাই বাই 60। তাহলে আনসার কত আসছে? পাই বাই 30। আনসার হবে বি। এটা কিন্তু ভুল, অনেকে ভাবে যে 1 সেকেন্ড, যে সময় হচ্ছে 1 সেকেন্ড, কিন্তু 1 সেকেন্ড এটা হবে না, কারণ হচ্ছে আমাদের পুরো ঘড়িটা ঘুরতে হচ্ছে 60 সেকেন্ড, মিনিমাম 60 সেকেন্ড সময় লাগে। তো এখানে টি ইকুয়াল টু আমরা সব সময় 60 সেকেন্ড লিখব। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। হঠাৎ সংকুচিত হয়ে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে দিনের দৈর্ঘ্যের পরিবর্তন কি রকম হবে? দৈর্ঘ্যের পরিবর্তন চাইছে, মানে হ্রাস বৃদ্ধি চাইছে। কৃষির জন্য আমি সবসময় বলি যে এই কোশ্চেনটা একটু মুখস্থ রাখতে, কারণ দেখো এখানে কি বলছে? ব্যাসার্ধ কি বলছে? ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক হয়ে যাবে। ব্যাসার্ধ অর্ধেক হলে কি বলছে? দিনের দৈর্ঘ্য কত গুণ হবে। তোমার ব্যাসার্ধ যখন 1/n আকারে পরিবর্তিত হবে, তখন দিনের দৈর্ঘ্য হবে t1/n স্কয়ার। t1 কত? একটা দিনের দৈর্ঘ্য কত? 24 ঘন্টা, 24। আর n কত বলছে? যে n হচ্ছে হাফ হবে। এখানে দেখো অনেকে যে বসাবে যে n ইকুয়াল টু হাফ বসাই দিবে, তাও কিন্তু হবে না। এখানে কিন্তু আমরা 1/n বলছি, 1/n। 1/n ইকুয়াল টু কি হয়? 1/2।
তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার 24/4 6। দেখো যদি হঠাৎ করে হ্রাস পায় তখন হচ্ছে দিন 24 ঘন্টা থেকে আমাদের দিনটা কয় ঘন্টা চলে আসবে? 6 ঘন্টায় চলে আসবে। তো আগে আমাদের যখন 24 ঘন্টা ছিল তখন থেকে এখন 6 ঘন্টা হইলে হ্রাস পাইছে কতটুকু? 18 ঘন্টা হ্রাস পাইছে। তো এইভাবে হচ্ছে আমরা করব। এখন অনেকে যে এখানে যে আনসার 6 পাইছে, 6 পাওয়ার পর কোশ্চেনে খুঁজবে যে কোথায় 6 আছে, কিন্তু এটা কিন্তু ভুল। এখানে কি বলছে যে পরিবর্তন চাইছে, আগে কত ছিল আর এখন কত হয়েছে। আগে ছিল 24, এখন হয়েছে 6, তাহলে দুইটার ডিফারেন্স কত? দুইটা ডিফারেন্স হচ্ছে 18। নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি বুলেট একটি কাঠের তক্তা ভেদ করতে পারে। কয়টা ভেদ করতে পারে? একটা ভেদ করতে পারে। বুলেটের গতি কত? 4 গুণ বলছে। বুলেটের গতি 4 গুণ, মানে বেগ হচ্ছে 4 গুণ। বৃদ্ধি করলে ইহা কত কয়টি চাইছে? কয়টি মাপের তক্তা ভেদ করতে পারবে? একটা বুলেট দিয়ে যদি আমি গুলি করি তাহলে ওই বুলেটটা হচ্ছে একটা তক্তা ভেদ করতে পারবে। এই বুলেটের গতিটা যদি আমি 4 গুণ করে ফেলি তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? এটা সূত্র হচ্ছে যে আমরা বলি নতুন ভেদকৃত তক্তা, এখানে হচ্ছে ভেদকৃত হবে, ইকুয়াল টু বেগ স্কয়ার ইন্টু যতগুলা ভেদ করছে। এটাকে আমরা সবসময় যে ভি স্কয়ার এন স্কয়ার ইন্টু এটা লিখে ফেলি, যে তক্তা লিখি। আচ্ছা দেখো কত গুণ করছে বেগ হচ্ছে 4 গুণ করছে, 4 গুণ করলে 4 স্কয়ার। এখন তক্তা কয়টা ভেদ করে? তক্তা হচ্ছে একটা ভেদ করে, তাই এখানে হচ্ছে 16 হবে। যদি এখানে বলতো যে 2টা তক্তা বা 3টা তক্তা ভেদ করে 2 বা 3 বলে তখন কি হতো? তখন এই তক্তা হিসেবে এখানে গুণ হইতো, তখন কি হতো? 4 স্কয়ার ইন্টু 3, 4 স্কয়ার ইন্টু 2। এটা হচ্ছে আমাদের একটু দেখে করতে হবে যে কয়টা তক্তা ভেদ করে। যদি একটা তক্তা ভেদ করে তখন হচ্ছে আমরা স্কয়ার করে দিলে আনসারটা চলে আসবে। কিন্তু যদি তোমার একের অধিক ভেদ করে, যেমন 2টা 3টা 4টা একবারে, তখন হচ্ছে তোমার ওইটা গুণ করে দিতে হবে সাথে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই। ধনাত্মক ও শূন্য কাজের জন্য বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ থিটা যথাক্রমে। প্রথমে কি বলছে? ধনাত্মক কাজ। ধনাত্মক কাজের জন্য থিটার মান কত হবে? আচ্ছা ধনাত্মকের জন্য হচ্ছে 0 থেকে বড় হবে থিটার মান এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। এখানে দেখো কোন জায়গায় সমান হবে? এই জায়গায় 0 থেকে বড় বা সমান, আর 90 ডিগ্রি থেকে হচ্ছে ছোট হবে। এটা হচ্ছে ধনাত্মক কাজের ক্ষেত্রে। শূন্য কাজের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। কেন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে? কাজ সমান আমরা কি জানি? W ইকুয়াল টু Fs cos থিটা। cos 90 এর মান হচ্ছে 0, তাই হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর ঋণাত্মক বললে কি হবে? ঋণাত্মক হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে ছোট বা সমান হবে। দেখো অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমরা এখানে সমান চিহ্নটা দিলাম, এখানে কেন দিলাম না? যে এখানে কেন সমান চিহ্নটা দিলাম না, এখানে কেন সমান চিহ্নটা দিলাম না? দেখো 90 ডিগ্রি যদি সমান হয়ে যায় তাহলে সেটা কি হবে? শূন্য কাজ হয়ে যাবে, সেটা ধনাত্মকও হবে না ঋণাত্মকও হবে না। তাই হচ্ছে আমরা এইখানে সমান চিহ্নটা দেই নাই আর এখানে হচ্ছে সমান চিহ্নটা দেই নাই। অনেক সময় কোশ্চেনগুলোতে সমান চিহ্ন দিয়ে দেয় আবার না দিয়েও দেয়। যেমন হচ্ছে তোমার কোশ্চেনটা এইভাবে দিয়ে দিতে পারে, আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এটা হবে।
কিন্তু দেখো এইটাতে হচ্ছে দুইটা সমান সেম আনসার সেম, কিন্তু একটাতে হচ্ছে সমান চিহ্ন দিচ্ছে আরেকটাতে হচ্ছে দেয় নাই। এগুলো একটু হচ্ছে দেখে দেখে আনসার করব। তাহলে এটার আনসার কি হবে আমাদের? এটার আনসার হবে থিটা হচ্ছে 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে হচ্ছে ছোট হবে। 90 ডিগ্রি থেকে ছোট কোনটা এখানে? ধনাত্মক কাজে কি হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হবে, 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে হচ্ছে ছোট হবে। এই যে দেখো 90 ডিগ্রি থেকে ছোট। আর কি শূন্য কাজের ক্ষেত্রে হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে দেখো চাইছে কিন্তু ধনাত্মক আর শূন্য কাজ, তাহলে আগে কিন্তু ধনাত্মকটা আনসার করতে হবে। এখানে কিন্তু আমি ভুলটা আনসার করে ফেলছিলাম। এখানে দেখো এখানে আগে হচ্ছে শূন্য কাজ দিছে, পরে হচ্ছে ধনাত্মক কাজ দিছে, কিন্তু আমাদের কোশ্চেনে কি বলছে আগে ধনাত্মক বলছে পরে শূন্য। তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হবে বি, আগে ধনাত্মক পরে শূন্য। এখন আমরা কেউ যদি আমার মতো ভুল করে ফেলো যে এ আনসার করে দিছো, আনসার ঠিক আছে কিন্তু হচ্ছে এখানে কি উল্টা হয়ে গেছে, আগে ধনাত্মক চাইছি কিন্তু আগে তুমি আনসার করছো শূন্য, তাহলে ভুল হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাই এবার আমরা। নিচের কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি হবে? কার গতিশক্তি সবচেয়ে বেশি হবে? এটা হচ্ছে ম্যাথ করে করতে হবে। ম্যাথের সূত্র কি? হাফ এম ভি স্কয়ার। এটা একটু সবাই এটা গুণ করে কত আসে বলো তো, মানে এটাকে শক্তিতে কনভার্ট করে কত আসে এভাবে একটু বলে দাও। আয়েশা সিদ্দিকা বলছে বি, অনিমা তাবাসসুম বলছে বি। দশ নাম্বার না তো, এখন তো 18 নাম্বার। হাবিবুর রহমান হাবিব, এখন তো 18 নাম্বার চলতেছে। আচ্ছা এটা হচ্ছে আমরা গুণ করি 4 5 5 25, এটা করলে কত হয় 50 হয় এটাকে ফুল করলে। আর এটা কত হয় হাফ, এটা হচ্ছে 36 হয়। এটা কত হয়? এটা হচ্ছে 50 হয়। 3 আর 6 করলে কত হয়? এখন 3 কে হচ্ছে 36 দিয়ে গুণ করে দাও। 108, 108 কে অর্ধেক করলে কত হয়? 54 হয়। সি নাম্বারটা হচ্ছে 54 হয়। এটা কত হয় হাফ, আশি, 80 কে অর্ধেক করলে হচ্ছে 40 হয়। দেখো তাহলে হচ্ছে এখানে কোনটা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হচ্ছে সি নাম্বারটা। এটার আনসার কত হবে? 18 সি। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা ইলেকট্রন ভোল্ট কোন রাশির একক? ইলেকট্রন ভোল্ট সবাই একটু তাড়াতাড়ি আনসার করে দেয়। ইলেকট্রন ভোল্ট কোন রাশির একক? এটা হচ্ছে কাজের একক। ইলেকট্রন ভোল্ট কিসের একক? কাজের একক। এখানে আমরা 1 ইলেকট্রন ভোল্ট সমান কি পড়তে পারি? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। এটা একটু মনে রাখবো, অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয় যে 1 ইলেকট্রন ভোল্ট কত জুল বা 1 জুল সমান কত ইলেকট্রন ভোল্ট।
এভাবে অনেক সময় হচ্ছে কোশ্চেন চলে আসে, এটা একটু মনে রাখবা। নেক্সট কোশ্চেনে চলে যাই। 50 মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে 9.8 সেকেন্ডে 1000 কেজি পানি উঠানো হয়। ইঞ্জিনটির দক্ষতা কত? এটা ইকুয়াল টু বলছে 80%, মানে 0.8। ক্ষমতা কত? আচ্ছা, আমরা ক্ষমতার কি সূত্র জানি? P ইকুয়াল টু W/T। এখন এখানে যেহেতু ইটা দিয়ে দিছে, আমরা সবসময় ইটাটাকে হচ্ছে নিচে গুণ করে দেব। W সমান কি? W হচ্ছে mgh। ইটা ইন্টু টি। m কত? m বলছে 1000। g এর মান 9.8, h কত? h হচ্ছে 50, ইটার মান হচ্ছে 0.8, t এর মান হচ্ছে 9.8। এটা কাটা যায়, তাহলে হচ্ছে দেখো 8, এটাকে হচ্ছে কাটলে দশমিক উঠাইলে উপরে হচ্ছে 10 হয়। 8 দিয়ে করলাম, এখানে কিন্তু 1000 আছে, 1000 থেকে হচ্ছে আমি একটা শূন্য সরায় হচ্ছে 100 সাথে কাজ করতেছি। 100 কে হচ্ছে 8 দিয়ে কাটলে কত হয়? 4 25 100, 25 আর 2 আছে, এই 2 করলে হচ্ছে 5 কে 2 দিয়ে কাটলাম, 10 কে 2 দিয়ে কাটলাম, 10 কে 2 দিয়ে কাটলে হচ্ছে 5 আসে। দেখো এখানে 25, এখানে কিন্তু একটা শূন্য আছে, তাহলে কত হচ্ছে? 250। এখানে কত? এখানেও 250 গুণ করলে, তাহলে এখন এই শূন্যগুলো হচ্ছে আমরা একটু আলাদা রাখি, দুইটা শূন্য হচ্ছে আলাদা। এখন এখানে 25 আর 25 কে গুণ করলে কত আসে? 25 25 625। তাহলে এখন আমরা কি পাচ্ছি? আনসার পাচ্ছি 625, আর দুইটা জিরো তো ছিলই। এখন দেখো এখানে কি বলছে? ক্ষমতা কি বলছে? ক্ষমতা বলছে কিলোওয়াটে নিতে। এখানে আমরা কিসে বের করছি? এটা হচ্ছে আমরা ওয়াটে বের করছি। ওয়াটকে হচ্ছে 1000 দিয়ে ভাগ করে দিলে কি হয়? কিলোওয়াটে চলে যায়। তাহলে 1000 দিয়ে ভাগ করলে দশমিকটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। তাহলে আনসার কি হবে? 62.5। আনসার হচ্ছে সি। এখন কাদের আনসারটা হয়েছে একটু দেখি। 19C, এটা তো 20 নাম্বার। হ্যাঁ, অনেক আকন্দ বলছে বিশেষ সি, অভিষেক দাস বলছে বিশেষ সি। দেখো এইখানে হচ্ছে ম্যাথগুলো করতে গেলে অনেক সময় হচ্ছে আমরা একাডেমিকে অনেক বড় বড় করে ম্যাথ করে আসছি, শর্টকাট ট্রিক্স হচ্ছে জানি না, বলতে গেলে যে ওই সূত্রগুলো থেকে, একাডেমিকের সূত্রগুলো থেকে হচ্ছে আমরা শর্টকাট ট্রিক্স করি। তো ওগুলো হচ্ছে মানে একাডেমিকের সূত্র থেকে যখন তুমি ম্যাথগুলো করতে যাবা, তখন একাডেমিকে তোমাকে সময় দিছে যে 20 মিনিট, বা এক একটা অঙ্কের জন্য কমপক্ষে হলেও তুমি 5 থেকে 7 মিনিট পাইছো। এখন কিন্তু তোমার অত মিনিট নাই, এখন তুমি প্রত্যেকটা ম্যাথের জন্য হয় 30 সেকেন্ড বা 40 সেকেন্ড করে নিতে পারো, মানে যদি ভালো রেজাল্টের আশা করো, বা সর্বোচ্চ তুমি 1 মিনিট নিতে পারো, সর্বোচ্চ 1 মিনিট। তো এখন হচ্ছে এত বড় বড় করে অঙ্ক করার কোনো টাইম নাই, তো তখন হচ্ছে তোমাকে শর্টকাট ট্রিক্সগুলো হচ্ছে মনে রাখতে হবে। এর জন্য তুমি হচ্ছে কৃষি বিচিত্রাটা পড়তে পারো, ওইখানে হচ্ছে ট্রিক্সগুলো দেয়া আছে। আর যদি চাও যে অনেকের হচ্ছে মেডিকেলের পর এক্সাম খারাপ হয়েছে, এখন নিজেদের হচ্ছে মানে পড়ায় মনোযোগ বসতেছে না, তাহলে হচ্ছে তুমি কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 2.0 তে হচ্ছে জয়েন হয়ে যেতে পারো। তো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আরেকটা কথা, আমি কিন্তু তোমাদের ম্যাথগুলো হচ্ছে একটু বড় বড় করে করাই দিচ্ছি, যেন তোমরা হচ্ছে একটু দেখে হচ্ছে সূত্রটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে বুঝতে পারো। নালে কিন্তু যে আমি শর্টকাটটা কই থেকে লিখলাম সেটা যদি না বুঝতে পারো, শুধু শর্টকাট পড়লেও কিন্তু হবে না, একটু বুঝে বুঝে তারপর হচ্ছে মেমোরাইজ করতে হবে। একটি মোটর 120 মিটার গভীর কূপ থেকে 5 মিনিটে 400 কেজি পানি উত্তোলন করতে পারে। মোটরটির ক্ষমতা কত?
ক্ষমতা কি বলছে, পি চাইছে, পি ইকুয়াল টু W/T। এটা হচ্ছে আমাদের সূত্র। আমি যেমন বারবার লিখতেছি, তোমাদের এতবার লিখতে হবে না, তোমরা জাস্ট W সমান কি জানো, mgh, এটা হচ্ছে জাস্ট বসায় দিবা। m এর মান কত, m এর মান হচ্ছে 400, g এর মান 9.8, h এর মান হচ্ছে 120, t কত, t এখানে বলছে যে 5 মিনিট, 5 মিনিট বলে কি 5 × 60, এটা কাটাকাটি করলে হচ্ছে 2, 5 করলে হচ্ছে 5 × 8 = 40, আর এই জিরোটা হচ্ছে 0। তাহলে দেখো এখানে এটাকে হচ্ছে গুণ করে দেই, 8 × 2 = 16, 9.8 কে হচ্ছে 16 দিয়ে গুণ করব। আচ্ছা দেখো आंसर হচ্ছে এটা আসছে 156.8। এখানে যে আরেকটা 0 ছিল 80 0, ওটা কিন্তু আমরা লিখি নাই, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে কত হয় 1568। এটা হচ্ছে আমরা ওয়াটে বের করছি। ওয়াট থেকে হচ্ছে আমরা এখানে কিতে যাব, হর্স পাওয়ারে যাব। হর্স পাওয়ার কত, 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। তাহলে এটাকে হচ্ছে আমরা 746 দিয়ে ভাগ দেই। তাইলে দেখো এখন দেখো কি দিয়ে ভাগ দিব, এখানে হচ্ছে 3 আর বাকি সবগুলোতে হচ্ছে 2 2 করে, তার মানে ম্যাক্সিমাম যেহেতু 2, তাহলে এটা आंसरे অবশ্যই 2 থাকবে। তাহলে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত আসে, 6 × 2 = 12, 7 × 2 = 14। দেখো এখন আর লাস্টে কত থাকে 76, এখানে দশমিক দিয়ে এখানে হচ্ছে একটা শূন্য নিয়ে আসবো। তাহলে দেখো এখানে 746 আর 760 জাস্ট একবারই যায়, তাহলে आंसर কত হবে 2.1 HP। आंसर কত 2.1 HP। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। কাজের অভিকর্ষীয় একক কোনটি, অভিকর্ষীয় একক 22 নাম্বারটা একটু তাড়াতাড়ি आंसर করে দাও। সুমন আকন্দ 21 ডি, হ্যাঁ 21 ঠিক ছিল। 22 নাম্বারটা একটু তাড়াতাড়ি করে দাও आंसर। তাসনিয়া তাবাসসুম বলছে সি, সুমন আকন্দ বলছে সি, অভিষেক দাস বলছে এ। এটার आंसर হচ্ছে কেজি মিটার। আচ্ছা কাজের এসআই একক, কাজের এসআই একক কি হবে, কাজের এসআই একক হচ্ছে জুল। এটাকে আমরা জুলকে আবার কি লিখতে পারি, নিউটন মিটার লিখতে পারি। সিজিএস এককে কি হবে, আর্গ হবে। সিজিএস এককে হচ্ছে আর্গ, আর্গকে আমরা কি লিখতে পারি, ডাইন পার সেন্টিমিটার। এটাকে অভিকর্ষীয় একক বা এমকেএস পদ্ধতিতেও বলা হয়। এমকেএস পদ্ধতিতে কাজের একক কি, কেজি মিটার, বা অভিকর্ষীয় একক কি, কেজি মিটার। নেক্সট কোশ্চেনে চলে যাই এবার আমরা। 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। আমরা সবসময় এই কোশ্চেনগুলোতে এই জায়গাটা হচ্ছে মার্ক করব যে কার সাথে র যুক্ত আছে। দেখো এখানে বিভব শক্তির, এখানে কি বলছে, বিভব শক্তি গতিশক্তির, গতিশক্তির সাথে হচ্ছে র যুক্ত আছে। কার সাথে, গতিশক্তির সাথে র যুক্ত আছে।
তো এই সূত্রে হচ্ছে দুইটা, বিভব শক্তিটা বললে কি হবে, দেখো এখানে হচ্ছে সূত্র দুইটা, একটা হচ্ছে উপরের সাথে, উপরে এইচ এর সাথে হচ্ছে n গুণ হবে, আরেকটা হচ্ছে গুণ হবে না। এটা কোনটা সময় কোনটা হবে, দেখো গতি শক্তির সাথে র আছে, এখানে কিন্তু বিভব শক্তির সাথে র নাই, যার সাথে র আছে তার সূত্র আমরা ইউজ করব। যখন গতি শক্তির সাথে র থাকবে তখন সূত্র হবে এইটা, যখন বিভব শক্তির সাথে র থাকবে তখন সূত্র হচ্ছে এইটা। বিভব শক্তি, বিভব শক্তির এখানে হচ্ছে একটা র থাকবে তখন হচ্ছে এই সূত্র হবে, আর যখন গতি শক্তির সাথে র থাকবে তখন হচ্ছে এই সূত্রটা হবে। এই সূত্রগুলো হচ্ছে এভাবে মনে রাখবে যে কার সাথে হচ্ছে র আছে, এখানে বলছে বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হলে, মানে গতি শক্তির সাথে র আছে, গতি শক্তির সাথে থাকলে কোনটা হবে, নিচে সূত্রটা হবে গতি শক্তি। আর যদি বিভব শক্তির সাথে থাকতো র, তাহলে হয়তো আনসার এটা। তাহলে এটার হচ্ছে একটু তাড়াতাড়ি আনসার করে দাও, কি আসে, কত গুণ বলছে, অর্ধেক বলছে, n equal to half into h কত 60, half plus 1 30, আর নিচে কত আছে, এটাকে যোগ করলে কত হবে 3/2 হবে। এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে 2/3, 10 ইন্টু 2, 10কে 2 দিয়ে গুণ করলে কত হয় 20, এটা আনসার হবে বি। যদি এখানে বলতো গতিশক্তি বিভব শক্তির, তখন কি হতো, বিভব শক্তি বলতে এটা, গতি শক্তির বললে এটা। তাহলে এটার আনসার কত, এটার আনসার হচ্ছে বি, 23 এর বি। সূত্রটা হচ্ছে আবার লিখে দেই, এটা হচ্ছে যদি গতি শক্তির থাকে, এটা হবে বিভব শক্তির। মানে র কোথায় থাকবে, র হচ্ছে এই জায়গায় থাকবে। এই যে দেখো এইখানে দুইটা একসাথে আছে, বিভব শক্তি গতি শক্তি দুইটা একসাথে আছে, কার সাথে র আছে, গতি শক্তির সাথে। তাহলে কোন কোশ্চেনটা হবে, সরি কোন সূত্রটা হবে, তাহলে এই সূত্রটা হবে, যার সাথে র আছে তার সূত্র হবে। আচ্ছা এবার তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কাজের মাত্রা সমীকরণ কোনটা, কাজের মাত্রা, কাজের মাত্রা সমীকরণ কোনটি, একটু আনসার করে ফেলি সবাই। চব্বিশ এ, আহমেদ শাকিল বলছে 24, হ্যাঁ এ হবে ml স্কয়ার t ইনভার্স 2। এখন কাজ, কাজ সমান আমরা কি জানি, বল ইনটু সরণ, বলের একক হচ্ছে নিউটন, সরণের একক হচ্ছে মিটার। যদি একক চাইতো তাহলে হচ্ছে নিউটন মিটার একক, মাত্রাতে কি হবে নিউটন, ml t ইনভার্স 2,
আর এই মিটার থেকে হচ্ছে একটা এল আসবে, তাহলে একক কি আসতেছে ml স্কয়ার t ইনভার্স 2। যারা এ বলছো তাদের आंसर হইছে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। 6 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর 1 মিনিটে কত জুল কাজ সম্পন্ন করে? এতক্ষণ হচ্ছে আমরা P equal to W/T পড়ছি। P equal to W/T মানে কি W equal to PT। এখানে আমাদের জুল বের করতে বলছে, মানে আমাদের W বের করতে বলছে, তাহলে ক্ষমতাকে হচ্ছে সময় দিয়ে গুণ করলেই আমাদের आंसर চলে আসবে। ক্ষমতা কত? ক্ষমতা হচ্ছে 6, আর এখানে কত মিনিট বলছে? 1 মিনিট বলছে। 1 মিনিটে কত? 60 সেকেন্ড। গুণ করলে কত আসে? आंसर B। যারা आंसर B বলছো তাদের आंसर হইছে। আহমেদ শাকিল বলছে 25B। এখন আমরা 26 নাম্বার কোশ্চেনের आंसरটা করে ফেলি। আমাদের ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে হচ্ছে সব সময় যে একটু শর্টকাট ফলো করে পরীক্ষাগুলোতে आंसर করতে হবে। যদি আমরা একটু শর্টকাট ফলো না করি তাহলে হচ্ছে আমাদের পরীক্ষায় সময় পাবো না আমরা। তো এই শর্টকাটগুলো যদি ফলো করতে চাও তাহলে হচ্ছে তোমরা কৃষি বিচিত্রাটা নিতে পারো। এখানে হচ্ছে সবগুলো সূত্র শর্টকাট ভাবে, ম্যাথগুলো শর্টকাট ভাবে করে দেওয়া আছে। আর কৃষি পরীক্ষার একটা মেইন টার্নিং পয়েন্ট কি হইছে জানো? যে তুমি যখন কৃষি পরীক্ষা দিবা তখন তোমাকে সব একদম পড়তে হবে না। যেই কোশ্চেনগুলো আসছে সেই টপিকগুলো পড়লেই হচ্ছে তুমি খুব ভালোভাবে হচ্ছে একটা র্যাঙ্ক নিয়ে হচ্ছে চান্স পাইতে পারো। তো তোমার কি দরকার তাহলে? যে আগের সালের যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো যেই সূত্র দিয়ে আসছে সেই সূত্রগুলো একটু ভালো করে মেমোরাইজ করা। তো এর জন্য হচ্ছে তোমরা কৃষি বিচিত্রাটা নিতে পারো। এখানে হচ্ছে সবগুলা ম্যাথেই দেখলাম যে শর্টকাটগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে যেন স্টুডেন্টরা খুব ভালোভাবে বুঝতে পারে। তো সবাই হচ্ছে 26 নাম্বার কোশ্চেনটা आंसर করে দাও। কৃষি গুচ্ছের প্যাটার্ন এক হয় কিনা? প্যাটার্ন এক হয় না সেটা কোনো ফ্যাক্ট না। তোমার হচ্ছে যে টপিকগুলো সেম থাকে কিনা, টপিকগুলো সবগুলো ভার্সিটিরই সেম থাকে। দেখবা যে তুমি গুচ্ছের যে ভার্সিটিতে পরীক্ষা দিতেছো, গুচ্ছের যে কোশ্চেনটা সেই কোশ্চেনের সাথে তুমি অনেকটা রিলেট করতে পারো। কৃষির কোশ্চেন 90% রিলেট করা যায়। আর গুচ্ছের বা বিভিন্ন ভার্সিটির বায়োলজি কৃষি বায়োলজি সব বায়োলজি সেম। আর যেগুলোতে হচ্ছে তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেয় সেগুলোতে একটু কঠিন ম্যাথ দেয়, কিন্তু কঠিন ছাড়া। গুচ্ছে তো ক্যালকুলেটর ইউজ না, কৃষিতেও ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তো তখন তোমাকে হচ্ছে শর্টকাট যেই সূত্র দিয়ে হচ্ছে ম্যাথগুলা খুব ইজিলি করা যায় সেগুলোই তোমাকে দিবে। তো সেদিক থেকে বলতে যে সেমই থাকে, জাস্ট মানবন্ধনটা একটু চেঞ্জ হয়। কোনোটা কৃষিতে যেমন ইংলিশ হচ্ছে একদম মাস্ট দেয়া লাগবে মানে তোমার ইংলিশে 10 মার্ক থাকে। তো তুমি 10 মার্ক যদি না দাও তাহলে তোমার 10 মার্ক आंसर নাই। কিন্তু তুমি গুচ্ছতে হচ্ছে ইংলিশ না দিয়ে তুমি ইংলিশের বদলে হচ্ছে অন্য একটা দাগাইতে পারো। তখন হচ্ছে তুমি বায়োলজি দাও, ইংলিশ দাও, বাংলা দাও, এটা তোমার ইচ্ছা। আচ্ছা এখানে দেখো ভর বলছে, এম দিয়ে দিছে, ভরবেগ দিয়ে দিছে, পি দিয়ে দিছে। আর এখানে চাইছে যে গতিশক্তি কত। গতিশক্তির সূত্র আমরা কি জানি? E কে ইকুয়াল টু, গতিশক্তির সূত্র হচ্ছে দুইটা, হাফ এম ভি স্কয়ার হচ্ছে একটা, আরেকটা হচ্ছে পি স্কয়ার বাই 2m। তা আমাদের কোশ্চেনের সাথে মিলছে কোনটা? কোশ্চেনের সাথে হচ্ছে 2 নাম্বার সূত্রটা মিলছে। তাহলে ভরবেগকে হোল স্কয়ার করে দেই। এরপর হচ্ছে 2 ইনটু m, m কত? 100।
তাহলে এটা কাটাকাটি করে নিচে 200, উপরে একটা 200 কেটে দিলে বাকি থাকে 200। তাহলে এটার आंसर হবে সি, 200 জুল। 26 এর आंसर সি। আচ্ছা, ক্লাসটা আর একটা ম্যাথ করাই হচ্ছে, আর দুইটা ম্যাথ আছে। আচ্ছা, এটা করাই হচ্ছে, আমরা ছুটি দিয়ে দিব বা ক্লাসটা শেষ করে দিব, সরি। যেখানে কি বলছে, 100 মিটার উঁচু গাছের ডাল হতে 50 গ্রাম ওজনের একটি পাকা আম নিচে পড়ে গেল, ভূমি স্পর্শ করার মুহূর্তে আমটির গতিশক্তি কত? এখন কি বলছে, উপর থেকে হচ্ছে একটা আম পড়তেছে গাছ থেকে, ভূমি স্পর্শ করার আগে এই জায়গায় হচ্ছে তার গতিশক্তি চাইছে। কোনো কিছু যখন ভূমি স্পর্শ করবে তখন তার ভূমি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে যে গতিশক্তিটা থাকবে সেটা হচ্ছে বিভব শক্তিতে হচ্ছে কনভার্ট হয়ে যাবে। আমরা গতিশক্তির সূত্র কি জানি, হাফ এম ভি স্কয়ার। এটাকে হচ্ছে আমরা কিসে কনভার্ট করে ফেলবো, বিভব শক্তিতে, এম জি এইচ। তাহলে এখানে কি সূত্রটা হবে, গতিশক্তি সমান এখানে হচ্ছে আমরা এম জি এইচ লিখবো। এম কত, এম হচ্ছে 500 গ্রাম, এটাকে হচ্ছে কিলোগ্রামে নিব। জি 9.8 আর এইচ হচ্ছে 100। ফোর 4.9 ইন্টু 100 গুণ করলে কত আসে, একটা দশমিক হচ্ছে উঠায় দিয়ে একটা শূন্য কেটে দিব, 490 জুল। 49 তারপর 0, 490 জুল হবে এটা। সবাই কি এই ম্যাথটা বুঝতে পারছি? কোনো বস্তু যখন উপর থেকে পড়বে তখন তার ভূমি যখন স্পর্শ করবে, ধরো এটা হচ্ছে ভূমি স্পর্শ করে ঠিক আগ মুহূর্তে সেই বস্তুর গতিশক্তিটা হচ্ছে বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তো এখানে আমরা বিভব গতিশক্তির সূত্রের জায়গায় আমরা কিসের সূত্র লিখছি, বিভব শক্তির সূত্র লিখছি। তারপর হচ্ছে জাস্ট মানগুলো বসায় কাটাকাটি করে দিছি, आंसर হয়ে গেছে। আচ্ছা, কত আসছে, आंसर এ 490 জুল। আচ্ছা, আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই ইফতার করতে যাও, যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।